আমি যে বুথটিতে দাঁড়িয়ে আছি এখানে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে। আমি একটু আমার ফোনে স্টারলিংকটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রায় 100 Mbps এর কাছাকাছি স্পিড পেয়েছি। আপনারা শুনেছেন আমি স্টারলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছি। বলতে পারেন খেলা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের যে বিনিয়োগ সম্ভাবনা। একজন নোবেল বিজয়ী আরেকজন ছিলেন চাওয়ালা। অনেকের মনে প্রশ্ন, ইউনূস ও মোদির মধ্যে কার সম্মান ও ক্ষমতা সবচেয়ে বেশি? দর্শক, একের পর এক চমক দেখাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার স্টারলিংক উদ্বোধন করে ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অতীতে কোনো সময়ই ভারত যা পারেনি তা 7 মাসেই করে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিভাবে পেরে উঠছেন না নরেন্দ্র মোদী, ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আমি যে বুথটিতে দাঁড়িয়ে আছি এখানে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে। আমি একটু আমার ফোনে স্টারলিংকটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রায় 100 Mbps এর কাছাকাছি স্পিড পেয়েছি। স্টারলিংকের সাথে আমরা দ্রুত কাজ করলে বাংলাদেশে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আমরা সার্ভিসে চালু করতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এই জায়গাটিতে স্টারলিংক যে ইন্টারনেট কানেকশন সেটি সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। আমি যে বুথে দাঁড়িয়ে রয়েছি, দর্শক আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস, ইলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট সার্ভিস, এটা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়, সেটি পরীক্ষামূলকভাবে বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে। তো আমি যে বুথটিতে দাঁড়িয়ে আছি এখানে স্টারলিংকের ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে। আমি একটু আমার ফোনে স্টারলিংকটা কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টারলিংকের ইন্টারনেট কানেক্টিভিটি কেমন পাচ্ছে এবং কথা বলবো এই বুথে যারা রয়েছে তাদের সঙ্গে। স্ক্যান করলাম, এখন আপনাদের একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন স্টারলিংক ইন্টারনেটটা কানেক্ট হয়ে গেছে। আমি একটু চেষ্টা করবো স্টারলিংকের ইন্টারনেট স্পিডটা টেস্ট করার জন্য। আমরা সাধারণত যেভাবে টেস্ট করি ইন্টারনেট স্পিড টেস্টের যে সফটওয়্যারটি ওয়েবসাইটটি আছে, আমরা এখানে ইন্টারনেটের স্পিডটি টেস্ট করার চেষ্টা করছি। আমরা প্রায় 100 Mbps এর কাছাকাছি স্পিড পেয়েছি। টেস্টটা এখনও চলছে। আমরা একটু দেখি কত স্পিড পাই। এটা হচ্ছে আপলোড স্পিড। তো আমরা দুইটাই দেখছি। দর্শক, আমরা স্টারলিংকের ইন্টারনেটের স্পিড টেস্টে যে ফলাফলটি পেলাম সেটি হচ্ছে এখানে আপলোড স্পিড আমরা যেটি দেখছি সেটি হচ্ছে 18.67 এবং ডাউনলোড স্পিড 95.78 বা 95.78। এটা হিউজ ইন্টারনেট স্পিড। তারপরেও এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে ইন্টারনেট শেয়ার এবং এটির স্পিড আরও বেশি হওয়ার কথা ছিল বা আরও বেশি হবে। তো আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে যে স্টারলিংকের এই স্পিডটা কত হতে পারে এবং এই স্টারলিংক যে কানেকশন বা স্টারলিংকের যে ইন্টারনেট এটি কবে নাগাদ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আমাদের সঙ্গে একজন রয়েছেন, উনি আপাতত এই বুথে দায়িত্ব রয়েছেন। আমরা একটু কথা বলবো স্টারলিংকের ইন্টারনেট সার্ভিসটা কবে নাগাদ সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা হচ্ছে 90 কার্য দিবসের মধ্যে স্টারলিংক চালুর একটা উদ্যোগ নিয়েছেন। তো সেই হিসাবে ফেব্রুয়ারিতে তিনি সেটা নির্দেশ দিয়েছেন। তো অলরেডি আপনারা জানেন বিডা থেকে স্টারলিংক হচ্ছে লাইসেন্স পেয়েছে। এখন হচ্ছে বিটিআরসিতে আবেদন করবে এবং বিটিআরসি আবেদন করার পরে তারা বাংলাদেশের এনজিএসও গাইডলাইন অনুযায়ী হচ্ছে গেটওয়ে স্থাপন করতে হবে। এবং আমরা আশা করছি যে 90 কার্য দিবসের মধ্যেই স্টারলিংক বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত হবে। এখন যে স্টারলিংকের স্পিডটা দেখলাম এটা কিন্তু সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি। সেক্ষেত্রে এই যে স্পিডটা আমরা দেখলাম এটা সাধারণ ওয়াইফাই থেকে অনেক বেশি। তারপরেও কি আরও বেশি স্পিড পাওয়ার সম্ভাবনা আছে কিনা বা কত স্পিড পেতে পারে স্টারলিংক ইউজাররা? জি, এখন আপনি এখন যে স্পিড টেস্টটা মানুষকে দেখিয়েছেন সেটা হচ্ছে এটা একটা শেয়ার। এখানে আমরা 40 জন 50 জন একসাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই আপনি 195 পেয়েছেন। এটা যখন ইন্ডিভিজুয়াল পর্যায়ে যাবে সেটা স্পিড আর অনেক বাড়বে, সেটা 150 200 হবে, অনেক বেশি হবে। সেক্ষেত্রে একটা স্টারলিংক রাউটার এবং একটা রিসিভার দিয়ে আমরা হচ্ছে কতজন ইন্টারনেট ব্যবহার করতে পারবো? এটা জাস্ট কাইন্ড অফ আমাদের যে বাসে যেরকম রাউটার আছে, একটা বাসে 3 জন 4 জন 5 জন, এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। এমন অনেক স্পিড। একজন নোবেল বিজয়ী আরেকজন ছিলেন চাওয়ালা। একজনের কাঁধে বাংলাদেশের দায়িত্ব, আরেকজনের কাঁধে ভারত। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর কথাই বলছে। অনেকের মনে প্রশ্ন, ইউনূস ও মোদীর মধ্যে কার সম্মান ও ক্ষমতা সবচেয়ে বেশি? বাংলাদেশের মতো তুলনামূলক ছোট দেশের প্রতিনিধি হয়েও ডক্টর ইউনূস পেছনে ফেলেছেন নরেন্দ্র মোদীকে। না, ক্ষমতা আর প্রতিপত্তিতে নয়, সম্মান, গ্রহণযোগ্যতা, অর্জন আর শিক্ষা, এসব দিকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর থেকে কয়েকশো মাইল এগিয়ে। ডক্টর ইউনূস একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক, নোবেলজয়ী ও সরকার প্রধান। সেখানে নরেন্দ্র মোদীর পরিচয়টা শুধুই রাজনৈতিক। ডক্টর ইউনূস কোন কোন বিষয়ে নরেন্দ্র মোদীর থেকে এগিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, বৈশ্বিক অঙ্গনে গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস এমন একজন মানুষ যার সাথে ওঠা বসা করে পৃথিবী বিখ্যাত সব লোকজন। ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি থেকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন, সবার সাথে তার বোঝাপড়া রয়েছে। গ্রেটেস্ট শো অন
আর্ট খ্যাত অলিম্পিকে তাকে বিশেষ অতিথি করা হয়। এমনকি উন্নত বিশ্বের নামকরা দেশ কানাডার পাঠ্য বইতে তার এবং তার প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। 2023 সালে বাংলাদেশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা চলাকালীন তাকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছিলেন 160 জন বিশ্ব নেতা ও নোবেলজয়ী। এই উদাহরণগুলি প্রমাণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কত বেশি। অন্যদিকে ভারতের সরকার প্রধান হিসেবে বিশ্বাঙ্গনে নরেন্দ্র মোদীর প্রভাব থাকলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। ডক্টর ইউনূসের মতো তিনি একাধিক ক্ষেত্রে বিচরণ করতে পারেননি। তাদের অর্জনগুলো দুজনের মধ্যে বড় পার্থক্য গড়ে দিয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এবং তার প্রতিষ্ঠিত এই ব্যাংক 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। শুধু নোবেল পুরস্কারই নয়, ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি রয়েছেন যারা একসঙ্গে নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং কংগ্রেশনাল গোল্ড মেডেল এই 3টি পুরস্কার পেয়েছেন। এই 7 জনের একজন হলেন ডক্টর ইউনূস। এদিকে নরেন্দ্র মোদীর ঝুলিতে বিভিন্ন সম্মাননা থাকলেও নোবেল বা সেই পর্যায়ের বড় পুরস্কার নেই। শুধুমাত্র সম্মাননা আর অর্জনেই নয়, শিক্ষাগত যোগ্যতাতেও ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে পেছনে ফেলেছেন। ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেছিলেন। এরপর 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ পেয়েছিলেন এবং 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা শেষে তিনি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে খোদ ভারতেই। বিভিন্ন সাক্ষাৎকারে মোদী নিজে বলেছেন সঠিক সময়ে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি, তবে পরবর্তীতে তিনি দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পান বলে দাবি। অবশ্য সেই দাবি নিয়েও পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক আছে। চিন্তাভাবনা আর দূরদর্শিতাতেও নরেন্দ্র মোদীর থেকে যোজন যোজন এগিয়ে ডক্টর ইউনূস। তার 3-0 তথ্য হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে। এই তথ্যের জন্যই ভবিষ্যতে আরেকটা নোবেল পুরস্কার পেতে পারেন তিনি। 3-0 তথ্য অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের মাত্র 3টি শূন্য অর্জন করতে হবে। সেগুলো হলো 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 কার্বন নিঃসরণ। এটি শুধু একটি তথ্যই নয়, বরং বর্তমান বিশ্বের নিরেট বাস্তবতা, যা ডক্টর ইউনূস বহু আগেই বুঝতে পেরেছিলেন। এছাড়া ডক্টর ইউনূস দারিদ্র্য বিমোচনের একটি নতুন দর্শন প্রতিষ্ঠার কারিগর। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন কেবল দাতা সংস্থা বা সরকারি উদ্যোগী নয়, বরং সাধারণ মানুষও নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে। তিনি এমন এক বিশ্ব কল্পনা করেন যেখানে কেউ দারিদ্রতায় জর্জরিত থাকবে না। এদিক থেকে নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা এবং তার বাস্তবায়ন স্বাভাবিকভাবেই ভারত নির্ভর। তিনি ভারতের সরকার প্রধান হিসেবে নিজ দেশের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। সর্বোপরি জ্ঞানে আর প্রজ্ঞায় মোদীর থেকে ডক্টর ইউনূস বহুদূর এগিয়ে আছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক বিশ্ব নেতাদের সাথে বৈঠক, এমনকি বিশ্বের অনেক সিনিয়র এমপি মন্ত্রী, সিনিয়র রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছে, এমনকি বাংলাদেশে বিনিয়োগের তারা চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে এসব ঘটনার পর ভারতের বুকে কাঁপন ধরে গিয়েছে। ভারত তা কিছুতেই করতে পারবে না, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বিশ্বের নেতাদের সাথে পরিচিতি পেয়েছেন, তেমনিভাবে কিন্তু নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের সাথে পরিচিতি পায়নি। সেজন্য কিন্তু কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পেরে উঠছেন না নরেন্দ্র মোদী। এই ভিডিওতে আপনারা দেখেছেন বর্তমান সময়ে এসব ঘটনার পর কিন্তু ভারত একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা বলছে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলা, বাংলাদেশের চ্যানেলগুলা সত্য প্রচার করে থাকে। আমরা কিন্তু সত্য নিউজগুলা প্রচার করে আসছি। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।